আমি প্রথমেই যে বিষয়টি আপনাকে বলবো যে আজকে এই যে 15 বছর আমরা একটা ফেসিবাদী সরকারের কবলে পড়েছিলাম, জগদ্দল পাথরের মতো করে আমাদের বুকের উপরে জোরপূর্বক চেপে বসেছিল। এই শেখ হাসিনা কীভাবে ফেসিবাদী হলো, কোন পদ্ধতিতে সে ফেসিবাদী আচরণ? দেখুন যে 2008 সালের নির্বাচনে যখন তিনি নির্বাচিত হলেন, এরপরে 2014 সালে তো কোনো নির্বাচন হয় নাই, এটা বিনা ভোটে নির্বাচিত হয়েছে। আর পরবর্তীতে 18 সালে নির্বাচনে দিনের ভোট রাতে হলো, আর 24 সালে তো আমি ডামি। এই জায়গায় 2008 সালে 29শে ডিসেম্বরের নির্বাচনে যখন আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেল, এই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে তারা সংবিধান চেঞ্জ করার একক পাওয়ার পেয়ে গেল। এই পাওয়ারের কারণে তাদের নিজেদের মতো করে, নিজেদের স্বার্থের মতো করে কিন্তু তারা সংবিধানকে কাটছাট করেছে, চেঞ্জ করেছে। এইভাবেই কিন্তু একটা পর্যায়ে বাংলাদেশে কিন্তু সে একটা ফেসিবাদ হয়ে উঠলো এবং এই ফেসিবাদী কায়দায় দেশ শাসন করলো এবং মানুষের পর এটা মনে হয়। সুতরাং এই যে বর্তমান সংসদীয় পদ্ধতি, যেটা আসনের ভিত্তিতে যে ইলেকশনটা, এটা ফেসিবাদী হওয়ার পথটাকে সুগম করে দিচ্ছে। এখানে যদি আনুপাতিক হারে যে নির্বাচনটি হয়, যে যত পার্সেন্টেজ পাবে সেই পার্সেন্টেজের ভিত্তিতে যদি হয়, তাহলে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারবে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 2 নম্বর হলো, দীর্ঘ সময় ধরে অনেকগুলো বাংলাদেশের রাজনৈতিক সংগঠন যারা এখন পর্যন্ত সংসদে যেতে পারেনি, নির্বাচিত হতে পারে নাই, যার কারণ হয়েছে কি, এই হাতে গোনা 4-5টা দলই শুধুমাত্র সংসদে যাচ্ছে। যার কারণে একটা যে শক্তিশালী সংসদ, এটা শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো, শক্তিশালী বিরোধী দল যারা তাদের মতামতগুলো, জনগণের কথাগুলো স্ট্রংলি বলে সরকারে যিনি থাকবেন তার সমালোচনা করে তাকে একটা রাইট জায়গায় রাখার জন্য যে ব্যবস্থা করবে, এটা কিন্তু পাওয়া যায়নি। এখন যদি পেয়ার সিস্টেম হয়, তাহলে আরও অনেকগুলো রাজনৈতিক সংগঠন হয়তোবা তাদের আনুপাতিক সংসদে যাওয়ার সুযোগ পাবে। তাতে করে কী হবে, শক্তিশালী সংসদীয় কাঠামো তৈরি হবে এবং শক্তিশালী বিরোধী দল হবে। তাতে করে আর কোনো রাজনৈতিক সংগঠন যেই ক্ষমতায় যাক, XYZ, বিএনপি যাক, জামাত যাক, যেই যাক না কেন, সে ফেসিবাদী হওয়ার সুযোগ আর বাংলাদেশে থাকবে না। মূলত এই জন্যই পেয়ার সিস্টেমটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছে এবং বিএনপি সহ হাতে গেলে 2-3টা সংগঠন, রাজনৈতিক দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু পেয়ার সিস্টেমের পক্ষে। এই জন্যই এটা শুধু রাজনৈতিক দল হিসেবে নিজেদের জন্য না, এটা দেশের জন্য, ওভারঅল দীর্ঘমেয়াদী দেশের একটি স্থিতিশীলতার জন্য মূলত এই পেয়ার সিস্টেমের পক্ষে আজকে। কিন্তু বাবুল ভাই একটু উদাহরণ দিলেন নেপালের কথা, যে সেখানে 8 বারের মতো সরকার পরিবর্তন হয়েছে, 9 বছরে 8 বার। আমি বলছি যে এটা তো এক্সেপশনাল, প্রত্যেকটা সিস্টেমের কিছু ডিমেরিটস থাকবেই, এটা এক্সেপশনাল। কিন্তু আমরা এখন পর্যন্ত প্রায় 97টি দেশে এই পেয়ার সিস্টেম চালু আছে, সেখানে অধিকাংশ দেশগুলো কিন্তু সুন্দরভাবে এটা চলছে। তো আমরা বাংলাদেশে আমরা এটা চালু করলে আমরা দেখি না। আমার কথা হলো কি, বিএনপির ভয়টা কোথায়, কেন পেয়ার সিস্টেমে এত ভয় পাচ্ছে? যে তারা ভাবতেছে, হয়তো মনে করতে পারে যে আমরা এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাবো, 200-এর বেশি আসন পাবো, আমরা আমাদের মতো করে। এটা তো মনে করার কোনো সুযোগ নেই। জনগণ কাকে ভোট দেবে এটা জনগণই জানে। সুতরাং আমরা ওভারঅল দীর্ঘমেয়াদী একটা সিস্টেম তৈরি করি, যে সিস্টেমের মধ্যে যেই ক্ষমতা আসে সেই জন্য ফেসিবাদী কায়দায় আর শাসন করতে না পারে, ফেসিস্ট যেন হয়ে না উঠতে পারে, এটাই আমাদের চাওয়া এবং এটাই রাজনৈতিক দলগুলো প্রত্যাশা করে। বিএনপি তো অনেক ছাড় দিয়েছে রাজনীতিতে এবং আরও ছাড় দেবে প্রয়োজন, এ ধরনের একটি ঘোষণা তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দিয়েছেন আজ। আপনি জানেন বিএনপি 10 বছর পর পর, মানে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, সেটাও কিন্তু মেনে নিয়েছে। এখানেও যদি কিন্তু আছে আর কি, যে শর্ত সাপেক্ষ, যদিও শর্তভাবে মেনে নেয় নাই। এখানে সাংবিধানিক প্রতিষ্ঠান যাতে ফাংশন করতে পারে, সেখানে নিয়োগ কমিটি বা নিয়োগের জায়গাগুলোতে আপনারা একটা স্বতন্ত্র বডির কথা বলছেন, কিন্তু বিএনপি এটি মানতে চায় না। তারা বলছে এটা নির্বাহী ক্ষমতাকে অনেকটা ক্ষুণ্ণ করবে, রাষ্ট্র ব্যবস্থা বা শাসন ব্যবস্থাও দুর্বল করে তুলবে। দুর্বল রাষ্ট্র ব্যবস্থা, দুর্বল শাসন ব্যবস্থার দিকে কেন ঝুঁকছেন? আমার মনে হয় যে এখানে যে দুর্বল শাসন ব্যবস্থা হবে, দুর্বল রাষ্ট্র ব্যবস্থা হবে, এটার সাথে একমত না, বরঞ্চ রাষ্ট্র ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এখন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, হ্যাঁ, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগটাও একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। সেখানে সেই সিস্টেমের মধ্যে একটা বিশেষজ্ঞ দল হয়, বিশেষজ্ঞ গ্রুপ তৈরি করা হয়, টিম তৈরি করা হয়, যারা সার্চ কমিটির মধ্য দিয়ে মানে বলে আর কি, এটা আমাদের দৃশ্যমান দেখায়। কিন্তু অদৃশ্য কি হয়, আসলে ওই প্রধানমন্ত্রী একক ক্ষমতা, তিনি গোপনে একটা চিরকুট ধরায় দেন বা একটা লিখিত একটা তার মতামত ওই বিশেষজ্ঞ টিমকে ধরায় দিয়ে বলে যে এটাই। তো ওনারাই তখন ওইটার উপর ভিত্তি করে কিন্তু এই দল বা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ দিয়ে দেয়। যার কারণে কি হয়, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ওই প্রধানমন্ত্রীর নির্দেশেই
পরিচালিত হয়, তিনি যা চান ওইটাই ওখানে হয়। যার কারণে তো কি হয়, ওই সবাই আসলে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুব স্পষ্ট করে শুধু একবার না, দুইবার না, একাধিকবার বলেছেন যে একটা অনির্বাচিত সরকার কখনোই কোনো রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। এটা যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার রাষ্ট্রে আসা দরকার, এটাই কল্যাণকর। এজন্য আমরা বলেছি নির্বাচন যত দ্রুত পারে হবে, কোনো সমস্যা নেই, কিন্তু সেই নির্বাচনের আগে সেই নির্বাচনটা যেন সুন্দর হয়, সে সুন্দর করার জন্য গ্রহণযোগ্য, সেটার জন্য আমরা সংস্কারগুলো চেয়েছি। এই সংস্কারগুলো চাওয়া তো কোনো অপরাধ না। আমরা নির্বাচন পিছানোর কথা কখনোই বলি নাই। যখন অন্তর্বর্তী সরকার বলেছে ডিসেম্বর টু জুন, আমরা বলেছি ওকে, এইসবের ভিতরে আপনারা এটা শেষ করে এটা করে ফেলেন। যখন বলেছে এপ্রিল, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, কিন্তু আমরা তাদেরকে নির্দেশ দিতে পারি না, আমরা তাদেরকে পরামর্শ দিতে পারি যে এই সময়ের ভিতরে। এই জন্য আমরা পরামর্শ দিয়েছি, এমন আমরা বলেছি যে 2 মাসের মধ্যে যদি ওনারা সংস্কার শেষ করে, 2 মাসের পরে নির্বাচন হোক। আমরা তো নির্বাচনের প্রস্তুত, আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমরা নির্বাচনের জন্য কাজ করছি, আমরা প্রার্থী ঘোষণা করেছি, প্রার্থীরা আমাদের সারা দেশব্যাপী নির্বাচনের জন্য প্রচার প্রচারণ করে। তার মানে আমরা তো নির্বাচনমুখী দল, নির্বাচনের জন্যই কাজ করছি। সুতরাং নির্বাচনের পিছনের পক্ষে তো আমরা না, কিন্তু আমরা চেয়েছি সেই নির্বাচনটা গ্রহণযোগ্য, সুষ্ঠু করার জন্য যতটুকু মৌলিক সংস্কার প্রয়োজন সেটা হতে হবে। সেটার মধ্যে এই যে কথাগুলো আমরা বলেছি যে স্বাধীন নির্বাচন কমিশন, সেখানে নির্বাচনের পদ্ধতি, সেখানে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো স্বাধীনভাবে কাজ করবে কিনা, এই নির্বাচনের সাথে আইনশৃঙ্খলা বাহিনী জড়িত, পুলিশ, র্যাব সহ সেনাবাহিনী এটার সাথে জড়িত। এরপরে এখন তো যে সিস্টেমে গত কয়েক বছর হয়েছে সেটা হলো ডিসি হলো রিটার্নিং কর্মকর্তা। এখানে দেখুন যে তিনি যখন একজন ডিসি যখন রিটার্নিং কর্মকর্তা হয়, তিনি যখন বুঝেন, তিনি যখন বাতাস মনে করেন যে এইদিকে, সুতরাং তার মতো করে তিনি সেই জায়গায় রিগিং করার জন্য একটা কিন্তু চেষ্টা করেন, সেই পক্ষে চলে যায়। এই জন্য আমরা চেয়েছি এই সিস্টেমটা যেন না আসে, এইটা যেন না থাকতে পারে, মানুষের মতামতের মানে প্রতিফলনটা যেন বিপরীত না হয়ে যায়, এই জন্য আমরা সংস্কারটা চেয়েছি। এই সংস্কারের মধ্যে দিয়ে তো এর পাশাপাশি আমি একটু আপনার সঙ্গে যোগ করি যে সবচেয়ে 2টি বিষয়ে সবসময় অভিযোগ আসছে এরকম যে জামায়াত ইসলামী, এনসিপি, সরকার, এদের সুর অনেকটা এক। বিভিন্ন সময়ে যে বিভিন্ন বিষয়ে বলা হচ্ছে যে একই সুতে একই ধরনের সুর থাকে। পাশাপাশি যাদের সঙ্গে আপনাদের সাপে নেউলিয়ে সম্পর্ক ছিল, ইসলামী আন্দোলন, তাদের সাথেও দেখছি আপনার ইসলামী জোট বা মোর্চার এক ধরনের চেষ্টা চালাচ্ছেন। সেগুলোর আসলে মূল সবকিছুরই কি মূলে এই ক্ষমতা? আসলে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনকে সামনে রেখে জোট চিন্তা করে, জোট চিন্তা, সেই চিন্তার জায়গা থেকেই রাজনৈতিক দলগুলো একত্রিত হওয়ার একটা প্রয়াস এখানে। এটা দেশের প্রয়োজন, এটা শুধু দলীয় স্বার্থ না, দেশের মৌলিক বিষয়গুলোকে সামনে রেখে মূলত একটা রাজনীতি জোট করার ব্যাপারে জামাত ইসলাম এগিয়ে যাচ্ছে। সামনের দিনে হয়তো আপনারা আরও লক্ষ্য করবেন যে কারদের সাথে এই জোট কারা থাকছে। এখানে ইসলামী দলগুলো যেভাবে আছে, ইসলামী দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক আরও অনেকগুলো রাজনৈতিক সংগঠন আছে যারা ফেসিবাদ বিরোধী শক্তি, যারা ফেসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে যারা আন্দোলন করেছে, তাদের নিয়ে আমরা একটা বৃহত্তর নির্বাচনী জোট বলেন যে এটাই বলেন না, এরকম দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি এটা দেশের জন্য কল্যাণ হবে, এটা দেশের মানুষের জন্য কল্যাণকর হবে। আর যেটা বলছেন এনসিপি বা বর্তমান সরকারের সাথে একই সুরে কথা বলা, যদি কোনো দেশ এবং জাতির কোনো ভালো বিষয়ের সাথে যদি সবাই একমত হয়ে যায়, এটা তো দোষের কিছু না। ওটা যদি আমরাও বলি, ওটা যদি সরকার বলে, ওটা যদি এনসিপি বলে, ওটা যদি সিপি বলে, ওটা যদি বিএনপি বলে, অভিযোগটা আসছে অধিকাংশ ক্ষেত্রেই এরকম হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে হতে পারে, যেহেতু আমরা একটা সংস্কার চাচ্ছি। সংস্কার প্রশ্নে শুধু তো এনসিপি আর মানে না, বর্তমান অন্তর্বর্তী সরকার না, সংস্কারের প্রশ্নে অধিকাংশ রাজনৈতিক দলগুলোই একমত হয়ে গেছে, বিএনপিও তো সংস্কারের সাথে একমত আছে। সুতরাং এখানে শুধু এনসিপি বা রাষ্ট্রের সাথে এটা বিষয় না, বরঞ্চ সংস্কারের প্রশ্নে, দেশের প্রশ্নে যত বেশি ঐক্য থাকা যায় এটাই দেশের জন্য কল্যাণ করে। অনৈক্য কখনো দেশের জন্য কল্যাণ করে, যত অনৈক্য বাড়বে তত অনিশ্চয়তা বাড়বে।